ভাবুন তো একটা কম্পিউটার আছে, কিন্তু এর সিপিইউ চিপ কিন্তু সিলিকন দিয়ে বানানো না। এর ভেতরে আছে একদম জীবিত মানুষের ব্রেন সেল, আর সেই সেল দিয়ে খেলা হচ্ছে ডুম। পুরো অবিশ্বাস্য একটা ব্যাপার, বাট এটা সত্যি, আপনি ঠিকই শুনেছেন। আজ আমরা কথা বলবো এমন একটা সিস্টেম নিয়ে যেখানে প্রায় 2 লক্ষ লিভিং হিউম্যান নিউরন একটা মাইক্রোচিপের উপর বসানো হয়েছে, আর তারা শিখছে কিভাবে ভিডিও গেম খেলতে হয়। পৃথিবী এখন কোথায় চলে গেছে দেখেন। আগে ছোটবেলা থাকতে যেসব জিনিস আমরা শুধুমাত্র সাইফাই মুভিতে দেখতাম, কিভাবে যেন সেগুলো বাস্তবে পরিণত হচ্ছে। তো যাই হোক, এটা শুধু একটা অদ্ভুত এক্সপেরিমেন্ট না, এটা আসলে ভবিষ্যতের কম্পিউটিং বদলে দিতে পারে। এখন কম্পিউটার বলতে বোঝায় এক গাদা ট্রানজিস্টর, সিলিকন চিপ, পাওয়ার আর সফটওয়্যার। কিন্তু ভবিষ্যতে সুপার কম্পিউটার চলবে মানব কোষ দিয়ে, মানে হিউম্যান সেল দিয়ে। আর সেখানে ইলেকট্রিসিটির বদলে ব্যবহার হবে নিউরনের মাঝখানে থাকা কেমিক্যাল সিগন্যাল। তো আজকে আমরা কথা বলবো একটা রেভলিউশনারি ইনভেনশন নিয়ে, আর সেটা হচ্ছে CL1 নামের একটা বায়োলজিক্যাল কম্পিউটার, যেটা ডুমের মতো গেমস খেলা শিখে গেছে। জানবো পুরো বিস্তারিত, আসছি ইন্ট্রোর পর। তো এই ডিভাইসটার নাম হচ্ছে কর্টিক্যাল ল্যাবস CL1। বাইরে থেকে এটা একটা বক্স, কিন্তু ভেতরে কি আছে? ভেতরে আছে প্রায় 2 লক্ষ লিভিং হিউম্যান নিউরন, একটা বিশেষ মাইক্রোচিপ যেটার নাম হচ্ছে মাল্টি ইলেকট্রোড অ্যারে। এই চিপে অনেক ছোট ছোট ইলেকট্রোড থাকে, যেগুলো দিয়ে নিউরনের সাথে কথা বলা যায়। মানে এটা কিন্তু একটা সিলিকন কম্পিউটার না, এটা একটা বায়োলজিক্যাল কম্পিউটার। এখন মজার কথা হচ্ছে এখানে নিউরন কিভাবে কম্পিউট করে। আমরা যখন কম্পিউটার বলি আমরা ভাবি তখন ট্রানজিস্টর, সিলিকন আর বাইনারি, কিন্তু নিউরন কি দিয়ে কাজ করেন? অ্যান্সারটা হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে। নিউরনরা ছোট ছোট ইলেকট্রিক স্পাইক পাঠায়, এই স্পাইক দিয়ে তারা ডেটা ট্রান্সফার করে। মানে ডিজিটাল দুনিয়ায় 1 আর 0 এর বদলে এখানে আসে ইলেকট্রিক্যাল পালস। আগে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আগে কর্টিক্যাল ল্যাবস দেখিয়েছিল লিভিং নিউরন দিয়ে পং খেলা যায়। পং ছিল ইজি, বল উপরে গেলে প্যাডেলও উপরে যাবে, আবার বল নিচে গেলে প্যাডেলও নিচে যাবে, একটা সরাসরি ইনপুট আউটপুট রিলেশন। কিন্তু ডুম হলো 3D এনভায়রনমেন্ট, লাইক এনিমি, মুভমেন্ট, ডিসিশন নেওয়া, ফাস্ট রেসপন্স, মানে হিউজ কমপ্লেক্সিটি। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে নিউরন কিভাবে ডুমের মতো একটা গেমস বুঝবে? এখানে আসল সমস্যা। ডুম তো ডিজিটাল, আর নিউরন তো শুধু ইলেকট্রিসিটি বোঝে। তাহলে তাদের মধ্যে ট্রান্সলেট করতে হবে ডিজিটাল গেম থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল। মানে ডুমটাকে নিউরনের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হলো। এখানে আসে কর্টিক্যাল ল্যাবস API। তারা একটা API বানিয়েছে যেটা দিয়ে পাইথন কমান্ড দিয়ে এই লিভিং সেলগুলোর সাথে কথা বলা যায়। ধরুন স্ক্রিনের বাম পাশে একটা ডেমন আসলো, তখন কি হয়? বাম পাশের নির্দিষ্ট ইলেকট্রোডগুলো নিউরন কালচারের বাম দিকের পার্টে ইলেকট্রিক সিমুলেশন পাঠায়। মানে নিউরন এখানে ফিল করে যে বাম দিকে কিছু একটা ঘটছে। তাহলে প্রশ্ন যে নিউরনের রেসপন্স কি হবে কমান্ড হয়? ভাবুন আপনি একটা গেম খেলছেন, সাধারণত কি হয় সেখানে? আপনি কিবোর্ড চাপেন, কম্পিউটার বুঝে যে ক্যারেক্টার মুভমেন্ট করে। এখানে ভাই কিবোর্ড নেই, এখানে আছে নিউরন। নিউরন যখন হাইপার হয় তখন তারা ছোট ছোট ইলেকট্রিক সিগন্যাল পাঠায়, আর এই সিগন্যালটাকেই বলা হয় স্পাইক। এখন সিস্টেম কি করে? এই স্পাইকগুলো রিড করে, মানে চিপে থাকা ইলেকট্রোডগুলো দেখে কোন নিউরন কখন সিগন্যাল দিল। তারপর একটা সফটওয়্যার বসে অ্যানালাইসিস করে। যদি নিউরনরা একটা নির্দিষ্ট প্যাটার্নে ফায়ার করে তাহলে শুট কমান্ড পাঠাও। আরেক ধরনের প্যাটার্ন হলো ডানে যাও, আবার আরেকটা প্যাটার্ন হচ্ছে মুভ করো। বিষয়টা এমন আর কি, মানে নিউরনের সিগন্যালটা ট্রান্সলেট হয়ে যায় গেমের কন্ট্রোল কমান্ডে। ঠিক যেমন কিবোর্ডে কি প্রেস করলে কম্পিউটার অ্যাকশন নেয়, তেমনই এখানে নিউরনের স্পাইকই হয়ে গেছে এখানে কিবোর্ডের মানে অল্টারনেটিভ আর কি। এটাই আসলে বায়োলজিক্যাল কম্পিউটিং। আর একটা মজার কথা বলি, আগে পং বানাতে 18 মাস সময় লেগেছিল, কিন্তু ডুম মাত্র 1 সপ্তাহে API ব্যবহার করে ডুম ভার্সন বানানো হয়েছে। মানে এখন সিস্টেমটা অনেক বেশি ইউজেবল। আচ্ছা, অনেকের এখন একটা কমন কোয়েশ্চেন মাথায় আসতে পারে, সেটা হচ্ছে যে হিউম্যান সেল আসলে কেমন খেলছে ডুম গেমসটি, তাদের পারফরমেন্সটা কেমন? আসলে হিউম্যান সেল খুব একটা ভালো খেলে না, এখনই তারা স্পোর্টস চ্যাম্পিয়ন না। তারা খেলছে একদম এমন হবে যেমন কেউ প্রথমবার কম্পিউটার দেখছে, একদম নুম লেভেলের আর কি। তারা এনিমি খুঁজে পায়, শুট করে, মুভ করে আর বারবার মরে যায়, কিন্তু প্রতিনিয়ত শিখছে, ডেভেলপ করছে। এখন এখানে সবচেয়ে বড় সাকসেস কি? আসলে তারা ইন্টারফেস প্রবলেম সলভ করেছে। মানে এখন আমরা লিভিং সেলের সাথে রিয়েল টাইমে কথা বলতে পারি, তাদের ট্রেন করতে পারি, তাদের বিহেভিয়ার ঠিক করতে পারি। এটাই আসল ব্রেক থ্রু। CL1 এর ইন্টারফেসে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যে পাম্পের ফ্লো রেট, চিপের অ্যাক্টিভিটিস, নিউরনের স্পাইক, তারপর চিপের ভিতরে নিউরনরা বেঁচে আছে আবার সিগন্যাল দিচ্ছে কিনা। এটা সায়েন্স আর লাইফের মিক্স আপ। এখন এটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ এটা দেখায় যে কম্পিউটিং শুধু সিলিকন দিয়ে হবে না, লিভিং সেলও কম্পিউট করতে পারে। আর এটাকে বলে বায়ো কম্পিটিশন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ভালো এনকোডিং, ভালো রিওয়ার্ড সিস্টেম, ভালো লার্নিং অ্যালগোরিদম। কারণ শুধু ইনপুট দিলেই হবে না, তাদের শিখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা নৈতিক প্রশ্ন আসে, এই নিউরন কি চিন্তা করতে পারে? এটা কি আমাদের মতো সচেতন? বর্তমানে অ্যান্সার হলো না।
এগুলো শুধু লিভিং হিউম্যান সেলের কালচার, ফুল ব্রেইন না, কিন্তু ফিউচারে ফুল ব্রেইনও ইউজ করা হতে পারে। তো যাই হোক, এটা একটা বড় কন্ট্রোভার্সির জায়গা, আর এসব জায়গায় এখন যেতে যাচ্ছি না আমরা কেউ। আর আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, বাট যাওয়ার আগে আমাদের একটা ল্যাপটপ নিয়ে কথা বলে যাই, আর এটা হচ্ছে কিবিটসের রোভার এক্সট্রো ল্যাপটপ। এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল 12 Gen Core i5 Alder Lake 12450H প্রসেসর। এটা হলো মোবাইল সেগমেন্টের 8 সিরিজের প্রসেসর, মানে পারফরমেন্স ফোকাসড। এই প্রসেসর নেওয়ার কারণ সহজ, 8 সিরিজের মধ্যে 12450H পারফরমেন্সের দিক থেকে অনেক সময় এগিয়ে থাকে। তো যাই হোক, এই ল্যাপটপ নিয়ে আরো বিস্তারিত জানতে ভিজিট করে আসতে পারেন qubits.com। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আসলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।